হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফলগুলি নিয়ে। ঠিক আছে, অর্থাৎ ফ্রান্সের জনগণ এই যে বিপ্লব সংগঠিত করেছিল, এই বিপ্লবের শেষ পর্যন্ত ফলাফল কি দাঁড়িয়েছিল তা নিয়ে। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা এর আগের ক্লাসটি করোনি, সেখানে আমরা ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। ঠিক আছে, তো দেখো ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে আগের ক্লাসে আমরা পড়েছি যে ফ্রান্সে মূলত জুলাই বিপ্লবের সময় রাজা কে ছিলেন? রাজা ছিলেন চার্লস বা দশম চার্লস। ঠিক আছে, এবং তাকে সরিয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে রাজা হয়েছিলেন লুই ফিলিপ। এবারে 1848 খ্রিস্টাব্দে লুই ফিলিপের মূলত বিরুদ্ধে এই ফ্রান্সের জনগণ এই ফেব্রুয়ারি বিপ্লবে সংগঠিত হয়েছিলেন। ঠিক আছে, তো 1848 খ্রিস্টাব্দের এই যে বিপ্লব, এই বিপ্লব মূলত 22 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ মাত্র 3 দিন সংগঠিত হয়েছিল। এবং যেহেতু ফেব্রুয়ারি মাসে সংগঠিত হয়েছিল বলে এই বিপ্লবের নাম কি হয়েছিল? ফেব্রুয়ারি বিপ্লব। তো দেখো এই ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কি হয়েছিল। দেখো প্রথমত বলা যায় যে রাজতন্ত্রের অবসান। ঠিক আছে, দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের রাজতন্ত্রর অবসান হয়েছিল এবং প্রজাতন্ত্রের জয় ঘোষিত হয়েছিল। ঠিক আছে, তো ফ্রান্সে কি হয়েছিল? রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। জুলাই বিপ্লবের মাধ্যমেও কিন্তু সেই রাজতন্ত্র তার অবসান ঘটানো যায়নি, কিন্তু ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে কি হয়েছে? সেই রাজতন্ত্রকে অবসান ঘটানো সক্ষম হয়েছিল এবং ফ্রান্সে কি প্রতিষ্ঠিত হয়েছিল? ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে লা মার্টিন এই অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। ঠিক আছে, তো তৎকালীন সময়ে ফ্রান্সে একটি অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল এবং সেই অস্থায়ী সরকারের হচ্ছে যে রাষ্ট্রপতিকে নিযুক্ত হয়েছিলেন লা মার্টিন। ঠিক আছে, দেখো এছাড়াও বলা হয়েছে যে ফ্রান্সের জাতীয় সভার 10 জন সদস্যকে নিয়ে একটি কার্যনির্বাহক সমিতি গঠিত হয়েছিল। ঠিক আছে, একটি সমিতি গঠন করা হয়েছিল যার মাধ্যমে বিভিন্ন বা শাসন কার্যের বিভিন্ন কাজগুলি হচ্ছে যে সংগঠিত করা হয়েছিল। ঠিক আছে, দেখো দ্বিতীয়তম বলা হয়েছে যে মেটারনিক তন্ত্রের অবসান। এক্ষেত্রেও বলা হয়েছে যে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের পর থেকে অস্ট্রিয়া সহ ইউরোপের অন্যান্য দেশে প্রিন্স মেটারনিকের নেতৃত্বে যে মেটারনিক তন্ত্রের উদ্ভব ঘটেছিল 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে তার অবসান ঘটেছিল। ঠিক আছে, তো এই মেটারনিক তন্ত্র কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং সমগ্র ইউরোপে এই মেটারনিক তন্ত্র কিন্তু হচ্ছে যে মানে গুরুত্ব হয়ে উঠেছিল বা ঘোরতর গুরুত্ব হয়ে উঠেছিল এই মেটারনিক তন্ত্র। তো এই মেটারনিক তন্ত্রের অন্যতম শর্ত কী ছিল? যে নেপোলিয়ন যে সমস্ত দেশগুলি বিজয় লাভ করেছিল সেই সমস্ত দেশগুলিকে নেপোলিয়ন নিজ সাম্রাজ্যভুক্ত করেছিল, কিন্তু এই মেটারনিক তন্ত্রের মাধ্যমে সেই বিজিত দেশগুলির যে পুরনো রাজতন্ত্র ছিল বা সেই দেশগুলি যাদের যাদের অধীনে ছিল আগের দিকে বা পূর্বকালে, তাদেরকেই দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যেমন অস্ট্রিয়াতেও তার পুরনো হচ্ছে যে রাজাদেরই সেই অস্ট্রিয়ার শাসন করার অধিকার দিয়ে দেওয়া হয়। তো এই সমগ্র ইউরোপ জুড়ে এই মেটারনিক তন্ত্রের কিন্তু অবসান ঘটেছিল। ঠিক আছে, যা এই ফেব্রুয়ারি বিপ্লবের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল। তারপরে দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে যে সাধারণ বুর্জোয়াদের ক্ষমতা লাভ। এক্ষেত্রে বলা হয়েছে যে ফেব্রুয়ারি বিপ্লব একেবারে ব্যর্থ হয়নি। ফ্রান্সের স্বৈর শাসন ফিরে এলেও সার্বজনীন ভোটাধিকারের নীতি স্বীকৃতি লাভ হয় এবং ভোটাধিকার সম্প্রসারণের ফলে নিম্নবিত্ত সাধারণ বুর্জোয়া রাজনৈতিক ক্ষমতা লাভ করে। তো এর আগে কিন্তু সাধারণ জনগণ যে ভোটাধিকারের ক্ষমতা পেল বা অধিকার পেল, কিন্তু যে বুর্জোয়ারা ছিল সেই বুর্জোয়াদের মধ্যে যারা উচ্চবিত্ত বুর্জোয়ারা ছিল তারাই কেবলমাত্র রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারত। কিন্তু এই যে সাধারণ বুর্জোয়ারা, এই সাধারণ বুর্জোয়ারাও কিন্তু ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে সেই রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। সুতরাং এটা একটি চরম ফলাফল বলা যায় যে এই বিপ্লবের মাধ্যমে যে সাধারণ বুর্জোয়া শ্রেণীর মানুষেরা ছিল তারাও কিন্তু ভোটাধিকারের অধিকার সহ রাজনৈতিক ক্ষমতায় অংশগ্রহণ করার ক্ষমতা পেয়েছিল। ঠিক আছে,
তারপরে দেখো কি বলা হয়েছে যে শ্রমিক শ্রেণীর উন্নতি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে শ্রমিক শ্রেণীর উন্নতির জন্য শ্রম কমিশন গঠিত হয় এবং তাদের কাজের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়। স্থির হয় যে প্যারিসে 10 ঘন্টা এবং প্রদেশগুলির শ্রমিকেরা 11 ঘন্টা করে কাজ করবে, ঠিক আছে। তো এর আগে কিন্তু ফ্রান্সের শ্রমিক শ্রেণীর জন্য বা শ্রমিক শ্রেণীর যে অবস্থা ছিল তা কিন্তু মোটেই ভালো ছিল না। সেই শ্রমিক শ্রেণীদের যে কাজের সময়সীমা তা কিন্তু কোনো তাদের সময়সীমাই ছিল না, তাদের নিয়মিত কাজ করেই চলে যেতে হতো, ঠিক আছে। তো এই বিপ্লবের পরবর্তীকালে ফ্রান্সের সেই শ্রমিক শ্রেণীদের অবস্থার ক্ষেত্রেও কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, যেমন তাদের স্বার্থে একটি শ্রম কমিশন গঠন করা হয়, যার মাধ্যমে শ্রমিকদের বিভিন্ন যে অভাব অভিযোগগুলো দূর করার চেষ্টা করা হয় এবং তাদের যে কাজ করার সময়সীমা সেই সময়সীমাটাও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়। তো এর আগে তাদের কিন্তু কাজ করার যে সময়সীমা তা নির্দিষ্ট ছিল না, যেমন বলে দেওয়া হয় যে প্যারিসে 10 ঘন্টা এবং অন্যান্য প্রদেশের শ্রমিকদের 11 ঘন্টা করে কাজ করতে হবে, তার বেশি নয়, ঠিক আছে। ফলে বলা যায় যে এই বিপ্লবের মাধ্যমে শ্রমিক শ্রেণীরও যথেষ্ট উন্নতি পরিসাধন হয়েছিল। তারপরে দেখো বলা হয়েছে যে সামন্ততন্ত্রের অবসান। এক্ষেত্রে বলা হয়েছে যে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ইউরোপের সামন্ততন্ত্রের পতন নিশ্চিত হয়ে ওঠে এবং ধীরে ধীরে ইউরোপের থেকে ভূমিদাস প্রথাও লুপ্ত হতে থাকে, ঠিক আছে। তো সুতরাং বলা হয়েছে যে এই সামন্ততন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো ভূমিদাস, সেখানে ভূমিদাসদের কিন্তু বেগার খাটানো হতো। তো এই ফেব্রুয়ারি বিপ্লবের পরবর্তীকালে এই ভূমিদাস প্রথারও কী হয়েছিল, অবসান ঘটেছিল। তারপরে দেখো বলা হয়েছে যে জাতীয় কর্মশালা প্রতিষ্ঠা। এক্ষেত্রে বলা হয়েছে যে সকলের জন্য কাজের অধিকার, ঠিক আছে, বা রাইট অফ ওয়ার্ক স্বীকার করা হয় এবং বেকারদের কর্মসংস্থানের জন্য জাতীয় কর্মশালা স্থাপিত হয়। তো ফ্রান্সে অধিকাংশ মানুষের কিন্তু কর্মসংস্থান বলতে কিছুই ছিল না, যার জন্য কি করা হয়েছিল, তাদেরকেও কাজের অধিকার দেওয়া হয় অর্থাৎ রাইট অফ ওয়ার্ক, এবং একটি জাতীয় কর্মশালা গঠন করা হয়, যার মাধ্যমে কি করা হয় যে ফ্রান্সের যে বিভিন্ন বেকারত্ব ছিল বা বেকারদের কর্মসংস্থান অর্থাৎ কাজের সন্ধান করে দেওয়া হয়, ঠিক আছে। সুতরাং বলা যায় যে এই ফেব্রুয়ারি বিপ্লব মোটেও ব্যর্থ হয়নি। এর ফলাফল স্বরূপ বলা যায় যে এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে কিন্তু চরম পরিবর্তন পরিলক্ষিত হয়। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বার হলো 6295916282, এছাড়া 7076398606, ঠিক আছে। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে ক্লাস করবে, অনলাইনে যুক্ত হবে, তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।